উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার নির্দেশ প্রধানমন্ত্রী, রাসায়নিক সারের বিকল্প ভাবার তাগিদ। রেকর্ড ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট কাল, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৭৫%। ৬০ উপজেলায় শান্তিপূর্ণ ভোট শেষে চলছে গণনা, বিচ্ছিন্ন সংঘাতে আহত ১৬। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যে কোনো উন্নয়ন পরিকল্পনা পরিবেশ রক্ষার দিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য উৎপাদনে রাসায়নিক ব্যবহারের বিকল্প ভাবার তাগিদ দেন তিনি। ব্যক্তি পর্যায়ে প্লাস্টিক বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহারে জোর দেন সরকার প্রধান। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। পরিবেশ দূষণের কারণ ও দূষণ থেকে বাঁচার উপায় খুঁজে বের করা এবং মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তুলতে প্রতি বছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ৩ ক্যাটাগরিতে পরিবেশ রক্ষায় অবদান রাখছেন এমন কয়েকজনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। পরিবেশ প্রতিবেশ রক্ষা প্রতিটি নাগরিকের দায়িত্ব। প্রত্যেককে গাছ লাগানোর আহ্বান বঙ্গবন্ধু কন্যার। সামাজিক বনায়নে মাত্র ৩০ ভাগ তারা লভ্যাংশ পেত, আমি এটাকে ৭০ ভাগ করে দিই, যার ফলে আপনারা দেখেন ৯ লাখ, ৮ লাখ, ৭ লাখ, এরকম ৪ লাখ এক একজনের টাকা পাচ্ছে। এটা করার ফলে কিন্তু সকলে একটা আন্তরিকতার সাথে করে। উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার বিষয়ে সতর্ক দৃষ্টি দেওয়ার কথা বলেন সরকার প্রধান। যে কোনো উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের জায়গার জন্য গাছ কাটতে হয়, তো যত গাছ কাটবে তার থেকে ৩ গুণ বেশি গাছ তার লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। ২০১৩ সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা, হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উৎপাদনে রাসায়নিক ব্যবহারের বিকল্প ভাবার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান ব্যক্তি পর্যায়ে পলিথিনের ব্যবহার কমাতে। যা একবার ব্যবহার করলেও সেটা পরিবেশ দূষণ করবে না, এটা মাটির সাথে মিশে যাবে। আমরা এই পাটের থেকে বা বিভিন্নভাবে এগুলি প্রস্তুত করা, সেগুলি ইতিমধ্যে আবিষ্কার হয়েছে। এগুলি যাতে কমার্শিয়ালি ব্যবহার হয় তার জন্য ইন্ডাস্ট্রির সাথে যুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে আমরা সেভাবে ব্যবহার করতে পারবো। খেয়াল রাখতে হবে যে অতিমাত্রায় রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিকভাবে এগুলি মোকাবেলা কীভাবে করা যায়। পরে শেরেবাংলা নগরে পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত এবং বৃক্ষ মেলা চলবে ৫ থেকে ১৩ জুলাই পর্যন্ত। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। এবার বাজেট ২০২৪-২৫। কাল সংসদে উঠছে ২০২৪-২৫ অর্থ বছরে জাতীয় বাজেট। রেকর্ড ৭,৯৭,০০০ কোটি টাকার নতুন বাজেটে প্রায় ৫,০৭,০০০ কোটি টাকা যাচ্ছে পরিচালন খাতে। উন্নয়নে বরাদ্দ থাকছে ২,৮১,০০০ কোটি টাকা। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে ৫,৪৫,৪০০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে জোগাড় করতে হবে 4,80,০০০ কোটি টাকা। প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হচ্ছে ৬.৭৫%। তৌহিদুর রহমানের রিপোর্ট। বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে, ডলারের বিপরীতে কমছে স্থানীয় মুদ্রার মান, সাথে যোগ হয়েছে উচ্চ মূল্যস্ফীতি।
তাই একদিকে আমদানি কমিয়ে রিজার্ভ ধরে রাখার চেষ্টা, অন্যদিকে উৎপাদন ও যোগান বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ। পাশাপাশি মানুষের উন্নয়ন আকাঙ্ক্ষাও কম নয়। সামষ্টিক অর্থনীতির এমন বাস্তবতার মধ্যে জাতীয় সংসদে উঠছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট, যার সম্ভাব্য আকার ৭,৯৭,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের ঘোষিত ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেটের চেয়ে ৩২,২৪২ কোটি টাকা বেশি। নতুন বাজেটে পরিচালন ব্যয় ধরা হচ্ছে ৫,৬,৯৭১ কোটি টাকা, আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সহ উন্নয়ন খাতে মোট ব্যয় বরাদ্দ রাখা হচ্ছে ২,৮১,৪৫৩ কোটি টাকা। রেকর্ড ব্যয়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ৫,৪৫,৪০০ কোটি টাকা আয় করতে চায় সরকার। এর মধ্যে এনবিআরকে জোগাড় করতে হবে ৪,৮০,০০০ কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থেকে আসবে ১৫,০০০ কোটি টাকা, আর কর ব্যতীত নানা খাত থেকে প্রত্যাশা করা হচ্ছে ৪৬,০০০ কোটি টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হলেও অনুদান বাদে ঘাটতি থাকবে ২,৫৬,০০০ কোটি টাকা, যা মোট জিডিপির ৪.৬%। এবারও ঘাটতি পূরণ হবে দেশি বিদেশি ঋণে। বিদেশ থেকে ১,২৭,২০০ কোটি টাকা এবং ১,৩৭,৫০০ কোটি টাকা নেওয়া হবে দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ১৫,৪০০ কোটি টাকা। এদিকে নতুন বাজেট বাস্তবায়ন সম্ভব হলে ২০২৪-২৫ অর্থবছরে ৬.৭৫% জিডিপি প্রবৃদ্ধির আশা করছে সরকার, আর মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। একদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ ক্রেতারা নাকাল, অন্যদিকে অর্থনীতির আকার অনুযায়ী রাজস্ব আহরণের গতিও ধীর। এসব মোকাবেলায় আসছে বাজেটে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী। পাশাপাশি সরকারের যে চলমান উন্নয়ন প্রকল্প সেটি যেমন বলবৎ রাখার জন্য বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে, তেমনি সাধারণ মানুষ তথা গরিব মেহনতি মানুষের জন্য বরাদ্দ রাখা হচ্ছে। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ দফায় ২৬টি জেলার ৬০ উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এই ধাপে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন সহ ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২,১৪,৩৪,২৫৫ জন ভোটারের ৩৪.৩৩% ২,০৮৯টি কেন্দ্রে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ইভিএমে ভোট হওয়া ৬টি উপজেলায় গণনা করা হচ্ছে মেশিনে। বাকি ৫৪টি কেন্দ্রে সব ব্যালট এক জায়গায় নিয়ে গুনছেন নির্বাচনী কর্মকর্তারা। ভেতরে প্রার্থীদের এজেন্টরা, বাইরে ফলাফলের জন্য অপেক্ষমান কর্মী সমর্থকরা। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। তবে গোলযোগে চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি কেন্দ্রে ফের ভোট স্থগিত এবং জাল ভোট, অনিয়ম, সহিংসতা করায় একজন প্রিজাইডিং অফিসার সহ গ্রেফতার ২৮ জনের মধ্যে সাজা দেওয়া হয়েছে ৯ জনকে, জরিমানা করা হয়েছে বাকিদের। ফলাফল ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন রত্না জামান। চতুর্থ ধাপে ৬০টি উপজেলা পরিষদের ৬টিতে ইভিএমে এবং বাকি ৫৪টিতে ভোট হয়েছে ব্যালটে। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের অপেক্ষা, নারী ও তরুণী বেশি। নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্ট ভোটাররা। সুবিধা মতো যার যার ভোট সে দিতে আছে, কোনো সমস্যা নাই আমাদের। আইনশৃঙ্খলা সুন্দরভাবে চলছে, কোনো সমস্যা হবে না, পরবর্তী কি হতে জানি না। পরিবেশ ভালো উল্লেখ করে জয়ের বিষয়ে আশাবাদ জানিয়েছেন অনেক প্রার্থীও। ইনশাল্লাহ আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। জয় পরাজয় যাই হোক না কেন আমি মেনে নিব। আমি মনে করি এই প্রশাসন একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করবে বলে আমি বিশ্বাস করি। চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স, সিল, কালি ছিনতাইয়ের জেরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হন কয়েকজন। ওই কেন্দ্রের ভোট গ্রহণ দ্বিতীয়বারের মতো স্থগিত করেছে জেলা ও পুলিশ প্রশাসন। প্রতিপক্ষের বিরুদ্ধে নিজের এজেন্টদের বের করে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের ৪০টি কেন্দ্র দখলের অভিযোগ তুলেছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন। ৪০টি কেন্দ্রে পুনরায় নির্বাচন দাবি করছে। এই কেন্দ্রগুলোতে আমার ভোটার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে
সেখানে নিজেরা তারা ভোট ছাপিয়ে ফেলেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধভাবে মোবাইল ফোন রাখায় 2 পোলিং এজেন্ট এবং জাল ভোট দেওয়ায় এক যুবককে কারাদণ্ড দিয়েছে আদালত। রংপুরের তারাগঞ্জের কুরসা ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষে আহত হন এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী। ভোটার কম এসেছেন বন্যা কবলিত সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জের কেন্দ্রগুলোতে। কাল সকাল পর্যন্ত ভোটের মাঠে থাকছে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 20টি উপজেলায় ভোট গ্রহণে এবারের নির্বাচন শেষ হচ্ছে 9 জুন। রত্না সামান, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকছে। এখনো পানিবন্দী সিলেটের 6 লাখ মানুষ, আশ্রয় কেন্দ্রে স্যানিটেশন, বিশুদ্ধ পানি ও খাবার সংকট। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। সিলেটের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার 78টি ইউনিয়নের 6 লাখ মানুষ এখনো পানিবন্দী। নগরীর উপশহর সহ কিছু এলাকা থেকে পানি নামলেও সুবহানীঘাট সহ অন্য এলাকাগুলো এখনো আছে। স্যানিটেশন, বিশুদ্ধ পানি ও খাবার সংকটে 571টি আশ্রয় কেন্দ্রে থাকা 4557 জন বন্যার্ত মানুষ। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেটের জকিগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলার লাখো মানুষ এখনো পানিবন্দী। ভিতরে এলাকার বন্যায় খুব বেশি মানুষের ক্ষতিগ্রস্ত আর পানি মানুষের বাড়িঘর ডুবে আনে গিয়া। পানিটা বাঙ্গন ধরছে, উপরে পাহাড়ি ডল লামছে না, আর যদি আরো 2-1 দিন লামতো তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হইল অনেক মানুষের। সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় সিলেট নগরীতে পানি কমছে। তবে স্যানিটেশন, বিশুদ্ধ পানি এবং খাবার সংকটের কথা জানিয়েছে বন্যার্ত ও আশ্রিতরা। আমাদের নিচু অঞ্চল যেমন সি ব্লকের 37, ডি ব্লকের 14 নম্বর রোড সহ 27 সহ অনেক এলাকায় হাঁটু পানি আছে অনেক রাস্তায়। যে ময়লা পানি ঢুকতেছে এগুলো ব্যবহার করতে পারতেছি না, উপরে তো আবার পরিষ্কার করে আবার এখন আবার রাত্রে আবার পানি বাড়ছে। তিনটার সময় পানি, 4টার সময় পুরো রাস্তা তো উড়াত পানি হয়ে গেছে। হয়তো আমরা উঠছি, উঠে মালটাল আটাইছি, উপসারবাসী অনেক সমস্যার মধ্যে আসুন। নগরীকে রক্ষায় 20 কিলোমিটার নদী খনন ও বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এই মুহূর্তে আমাদের করণীয় হলো যে এলাকায় পানি নেমে যাবে সাথে সাথে আমরা এই এলাকাটাকে ক্লিন করে ফেলবো। ক্লিন করে যেখানে ময়লা আবর্জনা আছে ময়লা আবর্জনাগুলো সরানো আমাদের প্রথম দায়িত্ব। সাথে সাথে এই এলাকাগুলোয় আমরা কিছু ব্লিচিং ছিটিয়ে দিব যাতে করে কোনো রিক জীবাণু কোনো ধরনের ক্ষয়ক্ষতি না করতে পারে। সুরমা নদী 20 কিলোমিটার, আমরা এটা যদি খনন করতে পারি আমাদের বিশ্বাস যে এই যে ফ্লাশ ফ্লাড হয় পানিটা খুব দ্রুত নেমে যাবে। সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 143 মিলিমিটার বৃষ্টিপাত হলেও নতুন করে পানি বাড়েনি। মাসুমা লিসা, 21 টেলিভিশন। কোনো ব্যক্তির সাথে র্যাবের ভাবমূর্তির কোনো বিষয় নেই বলে মন্তব্য করেছেন সংস্থাটির নতুন মহাপরিচালক ডিজি ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সাবেক র্যাব মহাপরিচালক ও পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতি প্রসঙ্গে নতুন র্যাব প্রধান সাংবাদিকদের বলেন, কেউ কোনো ভুল ত্রুটি করলে ফোর্স তার দায়ভার নেবে না। কোনো ব্যক্তির সাথে র্যাবের ভাবমূর্তির কোনো বিষয় নেই। আসলে একটা ফোর্স তো এখানে কারো দায় নিবে না, বুঝতে পারছেন না। কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে এটা কিন্তু ফোর্স এই দায় নেবে না, এর দ্বারা ইন্ডিভিজুয়াল। কাজে এইখানে তো আপনার এই একজন ইন্ডিভিজুয়ালের সাথে তো আপনার র্যাবের ভাবমূর্তির কোনো বিষয় নেই। করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা প্রতিপাদ্যে সারা দেশে উদযাপিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার এবং শিক্ষার্থীদের হাতে ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। মেহেরপুরে আলোচনা সভা শেষে বের হয় র্যালি। গাজীপুরে বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে আলোচনা সভা ও বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। নরসিংদীতে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা সহ দিনভর ছিল সচেতনতামূলক কর্মসূচি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি শেষে বৃক্ষরোপণ করেন উপাচার্য সহ অতিথিরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী দূষণ রোধ এবং জলাভূমি সংরক্ষণের তাগিদ দেন আলোচকরা।
নতুন কাস্টমস আইন 2023-এর 82 ধারা বাতিলের দাবিতে সব শুল্ক হাউস ও স্টেশনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন। বেনাপোল কাস্টমস হাউসের সামনে দুপুর 12টায় প্রতিবাদ কর্মসূচি পালন করে বেনাপোল কাস্টমস C&F এজেন্ট অ্যাসোসিয়েশন। আমদানি রপ্তানি কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে অবিলম্বে রাজস্ব আদায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন সব কালাকানুন বাতিলের দাবি জানান বক্তারা। এবার চট্টগ্রামের খবর। মাদক পাচারের দায়ে 3 মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের 7ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আসম শহীদুল্লাহ কায়সারের আদালতের রায়ে দণ্ডিতরা হলেন মোহাম্মদ ইব্রাহিম, জাহিদ হোসেন ও মাহমুদুল হক। তাদের কাছ থেকে 2020 সালের 24 ডিসেম্বর আনোয়ারায় 1,46,000 ইয়াবা বড়ি জব্দ করেছিল পুলিশ। আদালতের অতিরিক্ত পিপি নুরজাহান ইসলাম পন্না জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতিতে উপকূলে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের আশ্রয় ত্রাণের পাশাপাশি চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরখঘাটায় 276 জন নারী, পুরুষ, শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধপথ্য দিয়েছে কোস্টগার্ড পূর্বজন। নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার নাজবুল আক্তার ফেরদৌস ও লেফটেন্যান্ট আসিফ খান। শেষ করছি 21-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর, রাসায়নিক সারের বিকল্প ভাবার তাগিদ। রেকর্ড 7,97,000 কোটি টাকার বাজেট কাল, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75%। 60 উপজেলায় শান্তিপূর্ণ ভোট শেষে চলছে গণনা, বিচ্ছিন্ন সংঘাতে আহত 16। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।